আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত প্রত্যেককে একটা নতুন সূচনায়। টাইটেলটা হচ্ছে ওয়ান শট এমসিকিউ বায়োলজির, এইচএসসি বায়োলজির বটানি এবং জুলজির যে অধ্যায়গুলো 2022 এবং 23-এর শর্ট সিলেবাসের মধ্যে আছে, সেই অধ্যায়গুলোর প্রতিটা অধ্যায়ের উপরে অন্ততপক্ষে 100 থেকে 150 এর মধ্যে এমসিকিউ সমাধান করে সেই অধ্যায়ের মোটামুটিভাবে বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন কলেজে যে প্রশ্নগুলো আসছে সেটা সিকিউ এবং এমসিকিউ বোথ ভার্সনে তোমাদের সামনে উপস্থিত করার জন্য আজকে থেকে এই প্লেলিস্টটা শুরু হচ্ছে। আমি ফাহাদ। তোমরা জানো যে ইন্টারমিডিয়েটের বায়োলজির, বোটানি এবং জুলজির এই পর্যন্ত যত ভিডিও আপলোড করেছি সেগুলো মোটামুটি ছিল কনসেপ্ট ওয়াইজ, বাট এই যে অধ্যায়ভিত্তিক মানে বহু নির্বাচনী সমাধান, এই সিরিজটা আমি আজকে থেকে শুরু করতে চাই। আজকে 9 জুলাই 2022 বিকেল 5টা 8 আজকে থেকে স্টার্ট করব ইনশাল্লাহ। সামনে যতদিন সম্ভব 14টা অধ্যায় আছে, 2টা পেপার মিলিয়ে এই 14টা অধ্যায়ের উপরেই আমি 100 থেকে 150টার মতন প্রায় 1400 থেকে 2000 এমসিকিউ সলভ করার টার্গেট নিয়েছি এবং দেখা যাক কত দিনের মধ্যে এটা পারি। সো আজকের টার্গেট হচ্ছে আমার বহু নির্বাচনী সমাধান করব পরিপাকতন্ত্রের। সো চলো, পরিপাকতন্ত্র, মানুষের মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ, এই অধ্যায়টা জুলজির 3য় অধ্যায়। আমি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করতে চাই। একটু লম্বা হয়ে যেতে পারে ভিডিও, বাট আমি তোমাদের কাছে ধৈর্য কামনা করছি যেন শুনে শুনে দেখে দেখে মুখস্থ করা যায়। সো চলো, আজকের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এই চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের প্রশ্ন। শোষিত খাদ্যবস্তু প্রোটোপ্লাজমে রূপান্তরকে কি বলে? বস্তু অলরেডি শোষিত, শোষিত বস্তু এখন এটা প্রোটোপ্লাজমে রূপান্তরিত হবে, এটার অ্যান্সার হচ্ছে আত্তীকরণ। ঠিক আছে, ওকে। দুধদাঁতে অনুপস্থিত থাকে কোনটা? ডেন্টিশনে, প্রাইমারি ডেন্টিশনে প্রিমোলার যেই টিথ আছে এটা থাকে না, অর্থাৎ অগ্রপেশন দাঁত থাকে না। দুধদাঁতে অগ্রপেশন দাঁত থাকে না, তাহলে প্রিমোলার অ্যান্সার হবে। গলবিলে উন্মুক্ত হয় না কোনটা? একটু চিন্তা করে দেখো, গলবিল যে রিজনে আছে সেখানে কোন জিনিসটা কানেক্টেড না বা কোন অঞ্চলটা নাই? শ্বাসনালী, ইউস্টেশিয়ান নালী, অন্ননালী, এই জিনিসগুলো কিন্তু এইখানেই। কিন্তু এই যে উইরসাং নালী, ডাক্ট অফ উইরসাং যে কথাটা আছে, এটা কিন্তু এই অঞ্চলে অন্তর্ভুক্ত হবে না, তাই গলবিলে উন্মুক্ত হয় না এই উইরসাং নালী। কারণ তুমি যদি চিন্তা করো উইরসাং নালীটা কোথায় আছে, তুমি যদি বইটা না পড়ো তাহলে কিন্তু এই ওয়ান শট এমসিকিউগুলো সাকসেসফুল হবে না। এটা একেবারেই শেষ পর্যায়ে স্টুডেন্ট যারা পরীক্ষা দিবে, বেসিকলি এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের সাথে সামঞ্জস্য রেখে আমি চিন্তা করব। সুতরাং তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তারা আগে পুরো অধ্যায়টা পড়ে ভালো মতন বুঝে দেন তোমরা এটাকে অ্যান্সার করার চেষ্টা করবা। সো এইখানে যেই কনসেপ্টটা আছে, চিত্রটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু মাথায় রেখো যে কোন চিত্রের কোন অংশ আমাকে ব্যাখ্যা করতে হবে। এই যে এই চিত্রটা একটু খেয়াল করো, এটা মানুষের অগ্নাশয় না? এই অগ্নাশয়ের মাথায় ডাক্ট অফ উইরসাংটা কীভাবে আছে? এই যে অগ্নাশয়ের বিভিন্ন প্যানক্রিয়াটিক ডাক্টগুলো যখন একসাথে একত্রিত হয়ে ও একটা যে লম্বা নালী গঠন করে, এটাই হচ্ছে অগ্নাশয় নালী বা প্রধান অগ্নাশয় নালী বা ডাক্ট অফ উইরসাং। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে একটা কথা লেখা আছে, এই যে সম্ভবত, হ্যাঁ, এই যে এখানে কথাটা লেখা আছে, এই লেখাটা একটু তুমি যদি চিন্তা করো পাবা যে লুমেন প্রকৃতপক্ষে ক্ষুদ্র অগ্নাশয় নালিকা, সকল অ্যাসাইনাসের লুমেন বা ক্ষুদ্র অগ্নাশয় নালিকাগুলো একত্রিত হয়ে একটা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ উইরসাং গঠন করে। তাহলে এইটা তো আসলে গলবিলের সাথে সম্পৃক্ত হইল না। এই অগ্নাশয়টা এটা হচ্ছে ওই যে মানে বাচ্চারা যেমন মানুষের কোলে থাকে, ঠিক এরকম ওর কোলেও থাকে। সো এটা আসলে গলবিলের সাথে এই মুহূর্তে অবস্থানগত সম্পর্ক নাই, এই কারণে এই অ্যান্সারটা হবে উইরসাং নালী। ঠিক আছে, এই অংশটা হবে উইরসাং নালী। তো চলো, এই প্রশ্নটা হচ্ছে গলবিলে উন্মুক্ত হয় না কোনটা? এটা হচ্ছে উইরসাং নালী। মেসোডার্মাল স্তর থেকে উদ্ভূত কোনটা? সিলেট সরকারি কলেজের কোয়েশ্চেন। দাঁতের ডেন্টিন। একদম সিম্পলি তোমরা প্লিজ মাথায় রাখবে, এটার অ্যান্সার হচ্ছে দাঁতের ডেন্টিন। একজন 5 বছর বালিকার দন্ত সংকেত নিশ্চিতভাবে I2C1, ওর মোলার টিথ থাকবে না 5 বছর, I2C1 P2 M0, I2C1 P2 M0। একজন 5 বছর বয়স্ক বাচ্চার মোলার বা দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা
I2C1 P2M নোট, ওর মোলার টিথ থাকবে না 5 বছর বাচ্চার। ওকে, মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কতটা? কর্তন দাঁতের সংখ্যা 8টা। কারণ তুমি যদি চিন্তা করো, দাঁত যদি তুমি একবার দেখে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, বইটা যদি তোমার থাকে তাহলে সবচেয়ে ভালো হয় তোমার সাথে। দেখো, নিশ্চিতভাবে এই চিত্র তোমরা দেখছো, এই যে এই চিত্রটা দেখছো, মানুষের যে দাঁত হা করে আছে, উপরের চোয়াল আর নিচের চোয়াল, খেয়াল করে দেখো তো, এই যে প্রথম দুইটা হচ্ছে কেন্দ্রীয় কর্তন, পাশেরটা সহ হচ্ছে পার্শ্বীয় কর্তন। উপরের মাড়িতে বা উপরের চোয়ালে 4টা হচ্ছে কর্তন, নিচের চোয়ালেও 4টা কর্তন। এই যে কর্তন, এই কর্তন দাঁত উপরের চোয়ালে 4টা, নিচের চোয়ালে 4টা, টোটাল 8টা। এবং পাশে এই দুইটা যে আছে না, এরা হচ্ছে ছেদন। এরা কি? ছেদন। তাহলে ছেদন কয়টা? দুইটা 4টা, কর্তন 8টা, ছেদন 4টা। এরপরে তাকায় দেখো, এখানে হচ্ছে প্রিমোলার, এখানেও হচ্ছে প্রিমোলার, কয়টা? 2টা। ঠিক একইভাবে এখানেও প্রিমোলার 2টা, এখানেও প্রিমোলার 2টা, টোটাল 8টা। কর্তন দাঁত লাস্টের 3টা, লাস্টের 3টা, 3 3 6, ঠিক একইভাবে 3 3 6, টোটাল 12টা কর্তন দাঁত, সরি পেশন দাঁত, পেশন দাঁত। তাহলে পেশন 3টা 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 12টা, আর কর্তন এই যে 4টা, এই যে 4টা, 8টা কর্তন দাঁত, 8টা। তাহলে পারা যাবে। এখানে মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা হচ্ছে 8টা। মানুষের মুখ বিবরে কয় জোড়া লালা গ্রন্থি থাকে? আল হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। পারার কথা না? মানুষের মুখ বিবরে লালা গ্রন্থি থাকে 3 জোড়া। কেন 3 জোড়া লালা গ্রন্থি কেন? কারণ তোমরা যদি একটু ছবিটা খেয়াল করো, মানুষের লালা গ্রন্থির যে ছবিটা, তাহলে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। আমি জানি না তোমরা এই ছবিটা দেখছো কি না। মানুষের 3 জোড়া লালা গ্রন্থি থাকে এবং এদের নাম প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। ছবিটা একটু খেয়াল করো, এই যে ছবিটা। তাহলে এই যে সাব মানে হচ্ছে নিচে, কোথায়? সাব মানে নিচে। এই যে ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলের নিচে হচ্ছে সাবম্যান্ডিবুলার, জিব্বার নিচে হচ্ছে সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়া মানে জিব্বা, আর প্যারোটিড হচ্ছে কানের নিচে, এই যে প্যারোটিড গ্রন্থি। তাহলে এখানে কয় পেয়ার? 1 পেয়ার। এখানে 1 পেয়ার, আর এখানেও 1 পেয়ার, টোটাল 3 পেয়ার্স। স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভা থেকে যে এনজাইমগুলো আসে তার মধ্যে কী কী ইম্পর্টেন্ট? স্যালাইভা থেকে যে এনজাইম আসে টায়ালিন মল্টেজ, টায়ালিন মল্টেজ। প্লিজ মনে রাখো, স্যালাইভা থেকে, লালা থেকে যে এনজাইমটা, লালা গ্রন্থি থেকে যে লালা রসটা নিঃসৃত হয়, সেখানে যে এনজাইম থাকে সেটা হচ্ছে টায়ালিন মল্টেজ। ওকে ওকে, পরের কোয়েশ্চেন। নিশ্চিতভাবে পারা যাবে, না পারা যাওয়ার কিছু নাই। মানুষের মুখ বিবরে লালা গ্রন্থির সংখ্যা কয় জোড়া? 3 জোড়া। ওকে, লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া। নিচের কোন প্রকারের দাঁত শিশুদের থাকে না? একটু আগে বলেছি, শিশুদের ক্ষেত্রে ওই যে 5 বছরের বাচ্চার পেশন দাঁত থাকবে না। কি দাঁত? পেশন দাঁত। লালা গ্রন্থি হলো কি কি? প্যারোটিড, ইয়েস। সাবলিঙ্গুয়াল, ইয়েস। সাবম্যান্ডিবুলার, অবশ্যই। এই 3টাই হচ্ছে লালা গ্রন্থি। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। বগুড়া, উফ, বগুড়া একবার গিয়েছিলাম। আমি গিয়েছিলাম সব জায়গাতে ইনশাল্লাহ, মানে আল্লাহর রহমতে। সো বগুড়াতে গিয়ে যেটা হয়েছে, একবার ক্ষীরসা খাইছিলাম। ক্ষীরসা ওই যে দইয়ের মতোই, আরেকটু সুন্দর, মানে মিল্ক দিয়ে, মিল্কের একটা প্রোডাক্ট, ক্ষীরসা নাম বলা হয়, খুবই খুবই বিউটিফুল। আরেকবার বগুড়া গেলে ক্ষীরসা খাবো। বগুড়ার নাম মনে করছে এটা। লালা গ্রন্থি কয়টা? 3টা, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এই যে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021-এর প্রশ্ন। দেখো, লালা গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক নিম্নের কোনটা? একটু আগে বললাম না, টায়ালিন আর মল্টেজ। টায়ালিন আর মল্টেজ। 10-এর অ্যান্সার ক, টায়ালিন আর মল্টেজ। আবার দেখো, লালা রসে বিদ্যমান এনজাইম কোনটা? টায়ালিন। রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড আর রাজশাহী বোর্ড, দুইটা বোর্ডের 21-এর একটা সিমিলার কোয়েশ্চেন। সহজ কোয়েশ্চেন আসে না? আসে, মনে রাখতে হবে। টায়ালিন আর কি? মল্টেজ। 10 11 গেল 12। দেখো, কোন খাদ্যের পরিপাক মুখ গহ্বরে শুরু হয়? কোন খাদ্যের পরিপাক মুখ গহ্বরে? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, খুব ভালো কলেজ। মুখ গহ্বরে শুরু হয়। মুখে তো টায়ালিন আর মল্টেজ থাকে, শর্করা বিশ্লেষী এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম। সুতরাং মাংস, দুধ আর ঘি থাকবে না, থাকবে হচ্ছে ভাতের। কারণ ভাতের মধ্যে কি আছে?
ভাতের মধ্যে শর্করা আছে। সুতরাং খাদ্যে পরিপাক মুখ গহ্বরে শুরু হয় কোন খাদ্যের? ভাতের। দেখো ভাত মুখ গহ্বরে রাখলে কি ঘটবে? ভাত যদি মুখ গহ্বরে থাকে, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা, কাইমে পরিণত হবে না, এটা পাকস্থলিতে হবে। ইমালসিফিকেশন হবে না, কারণ ইমালসিফিকেশন চর্বি কণার হয়। খাদ্য পলিপেপটাইডে পরিণত হবে, তাও না। তাইলে খাদ্য মল্টোজে পরিণত হবে, ট্রু। কারণ এটা কি? শর্করাকে ভাঙলে যা হয় সেটা মল্টোজ। সুতরাং ন্যাশনাল আইডিয়াল কলেজের প্রশ্ন, ভাত মুখ গহ্বরে রাখলে কি ঘটবে? খাদ্য মল্টোজে পরিণত হবে। 4 নাম্বার, কোন গ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়? এটা কি আর বলার দরকার আছে? টায়ালিন খরিত হয় কোন গ্রন্থি থেকে? লালা গ্রন্থি। কেন? কারণ তুমি জানো টায়ালিন কি, মানে টায়ালিনটা কি? টায়ালিন আর মল্টেজটা হচ্ছে লালা গ্রন্থির নিঃসৃত এনজাইম। সুতরাং লালা গ্রন্থি থেকে যে লালা রসটা থাকে সেখানে থাকে, পারা যাবে অবশ্যই। মানুষের লালা রসে কত শতাংশ পানি? 100% মনে রাখবা, 95.5% পানি। মানুষের লালা রসে কত শতাংশ পানি? লালার উপাদানগুলো যে আছে তুমি সেখানে দেখো। কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? কোন এনজাইম? আবার একই প্রশ্ন, পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেস, এগুলো লালা গ্রন্থির এনজাইম না, অগ্নাশয়ের এনজাইম। এখানে পাওয়া যাবে টায়ালিন। 16টা প্রশ্নের মধ্যে একটা খুব কমন জিনিস আছে না? সুতরাং না পারার কিন্তু কিছু নাই এখানে। 16টা প্রশ্ন খুব সহজ। 17 নম্বর, কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? দেখো এটা যদি অনেক আগের প্রশ্ন, শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে একই জিনিস, টায়ালিন। কারণ রেনিন, প্রোরেনিন, পেপসিন প্রোটিন পরিপাককারী এনজাইম। লালা নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? একই কথা, সাব ম্যান্ডিবুলার, সাব লিঙ্গুয়াল আর প্যারোটিড। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, সৈয়দপুর। কোয়েশ্চেনগুলো দেখার সময় দেখে বুঝে একটু মুখস্থ করাই লাগবে দিন শেষে, বাট পারা যায়। লালা গ্রন্থি নিঃসৃত, আবার দেখো লালার মানে মুখের মধ্যেই পরিপাকের মধ্যে আছে, মল্টেজ আসবে, লাইপেজ আসবে না, টায়ালিন আসবে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার 1 ও 3। 19-এর অ্যান্সার 1 ও 3। ওকে, দেখো পরের প্রশ্ন, উদ্দীপকটি লক্ষ্য করো। 20 এবং 20 নং প্রশ্নের উত্তর। আচ্ছা, রাজশাহী বোর্ড 2021, সিরিয়াস। কেসিন দুধের আমিষ, এটাকে কে ভাঙতে পারে? ভাঙা প্যারাকেসিন বানাইলো। নিশ্চিতভাবে উদ্দীপকের এ চিহ্নিত স্থানে ক্রিয়াশীল এনজাইমের নাম রেনিন হবে, কারণ কেসিনকে, দুধের আমিষকে ভাঙার এনজাইম কিন্তু রেনিন। নিচের উদ্দীপকটি আবারও লক্ষ্য করতে বলেছে। 21 নং প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা দেখো, যশোর বোর্ড 2021, যশোর বোর্ড 2021। লিপিডকে কে ভাঙবে? লিপিড মুখস্থ হয়ে যাওয়ার কথা, লাইপোলাইটিক এনজাইম কোনগুলা? লাইপেজ। লিপিডকে ভাঙবে হচ্ছে লাইপেজ। আর কোনোটা দেখারই দরকার নেই, কারণ অ্যামাইলেস শর্করা, পেপসিন প্রোটিন, রেনিন দুধের কেসিন, আর লাইপেজ লিপিড। লিপিড পরিপাককারী এনজাইম কোনটা? লাইপেজ, মনে রাখতে হবে। লিপিড পরিপাককারী এনজাইম লাইপেজ। 21টা গেল। 22, পাকস্থলী থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ডিআরএমসির কোয়েশ্চেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। পাকস্থলী থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ অবশ্যই অনেক শক্তিশালী, এটা হচ্ছে 2 থেকে 3 হবে। পিএইচটা 2 থেকে 3 মানে স্ট্রং অ্যাসিড। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি, যেটা রোগী নামক অভিক্ষেপে থাকে, সেখানে 4 ধরনের সেল থাকে। MOZA, মজা, M মিউকাস সেল, O অক্সিনটিক সেল, যার আরেক নাম প্যারাইটাল সেল, জাইমোজেনিক সেল, আরেকটা হচ্ছে আর্জেন্টাফিন সেল। প্রত্যেকটা ক্ষরণ মনে রাখা লাগবে। সুতরাং পাকস্থলী থেকে নিঃসৃত, এটার পিএইচ কত? অ্যাসিড। ঢাকা রেসিডেন্সিয়ালের প্রশ্ন 2 to 3। নিচের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? 100% মনে রাখবা, এটা যকৃত। কেন? কারণ যকৃতে অর্নিথিন চক্র নামে একটা চক্র হয়, যেখানে ইউরিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া থেকে। অ্যামোনিয়া খুবই ক্ষতিকর আমাদের বডির জন্য। এটা ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে এটা যখন যুক্ত হয় তখন ইউরিয়া উৎপন্ন হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্রে আমি এখনও কোনো টিউটোরিয়াল দিতে পারিনি, তবে ইনশাল্লাহ সামনে দিব। অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় এবং সেই ইউরিয়া কিডনি থেকে এসে তারপর মূত্রের মাধ্যমে বাইরে বের হয়। তাহলে এটার উত্তর যকৃত।
যকৃত 23, 24, 24 নম্বর কোয়েশ্চেন দেখো, কুমিল্লা বোর্ড 2021 আসছে, কুমিল্লা বোর্ড 2021। দুগ্ধ প্রোটিন মানে কেসিন, কে ভাঙতেছে রেনিন, খেয়াল করে দেখো প্যারাকেসিন। মজার ব্যাপার হচ্ছে দিস কোয়েশ্চেন ইজ সো ইম্পর্ট্যান্ট, খুবই মজার, যে এই প্যারাকেসিন পরবর্তীতে পেপটোনে পরিণত হচ্ছে বিকজ অফ এ এনজাইম, এবং এই এনজাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি পেপসিন। প্রশ্ন কিন্তু সেটা না, প্রশ্ন করেছে উদ্দীপকের এই চিহ্নিত স্থানে ক্রিয়াশীল এনজাইমটি খরিত হয় কোন কোষ থেকে। এইবার বলো পেপসিন খরিত হবে কোন কোষ থেকে। তোমাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, তোমাদের বইটা যদি তোমাদের সামনে থাকে, একবার ভালো করে গ্যাস্ট্রিক গ্রন্থিটা খোলো, গ্যাস্ট্রিক গ্রন্থিটা দেখো, 4 ধরনের সেল, 4 ধরনের। এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, তোমরা এই গ্যাস্ট্রিক গ্রন্থির খেলাটা একটু বোঝার চেষ্টা করো। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এইটা মনে রাখার বুদ্ধি হচ্ছে, মনে রাখবা এখানে 4 ধরনের সেল থাকে, এই সেলগুলোকে বলা হয় মজা। খুব মজা, মজা মানে কি, মিউকাস সেল। সো এ এম ফর মিউকাস, মিউকাস সেল। ও মানে হচ্ছে অক্সিনটিক সেল। জেড মানে হচ্ছে জাইমোজেনিক সেল, খেয়াল করো হ্যাঁ। আর এ মানে হচ্ছে আর্জেন্টাফিন সেল, আর্জেন্টাফিন সেল। এখন এই যে মিউকাস, এই মিউকাস থেকে ক্ষরণ হবে, মিউকাস ক্ষরণ হবে। অক্সিনটিক সেলের আরেক নাম প্যারাইটাল সেল, নিশ্চিতভাবে এখান থেকে HCl ক্ষরণ হবে। এই যে জাইমোজেনিক সেল, এই জাইমোজেনিক সেলের আরেক নাম হচ্ছে চিফ সেল। এই চিফ সেল থেকে পেপসিনোজেন ক্ষরণ হবে, যেটা পরবর্তীতে পেপসিনে রূপান্তরিত হবে। পেপসিনোজেন ক্ষরণ হবে, সেটা পরবর্তীতে পেপসিনে রূপান্তরিত হবে। আর্জেন্টাফিন সেল থেকে বের হবে GIF, গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর। সুতরাং পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদের মনে রাখতে হবে, অ্যাডমিশন টেস্ট বলো আর HSC বোর্ড এক্সাম বলো বা কলেজের টেস্ট পরীক্ষা বলো, যেই পরীক্ষাই বলো, নিজেকেই মনে রাখতে হবে যে কোনোভাবে। সো এইটার অ্যান্সার, এই যে এইটার অ্যান্সার, এটা খরিতে হবে কোত্থেকে, এইটা খরিতে হবে, খেয়াল করো, আর কি এনজাইমটি পেপসিন, এটা হচ্ছে জাইমোজেনিক সেল থেকে। কারণ জাইমোজেনিক সেল থেকে পেপসিনোজেন বের হয়, যেটা পরবর্তীতে পেপসিনে রূপান্তরিত হয়। ওকে, ভুলো না। পাকস্থলিতে HCl ক্ষরণে ভূমিকা রাখে কে? ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও, অবশ্যই প্যারাইটাল সেল। HCl অক্সেন্টিক সেল, প্যারাইটাল সেল। পেপসিন খরিত হয়, পেপসিন খরিত হয় পাকস্থলিতে, পেপসিন পাকস্থলিতে। পাকস্থলীর HCl অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটাতে একটু খেয়াল রাখো, মুখস্থ রাখা লাগবে। HCl অ্যাসিড ক্ষরণ গ্যাস্ট্রিক জুস যেহেতু গ্যাস্ট্রিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হবে। চট্টগ্রাম বোর্ড 2021-এর প্রশ্ন। বোর্ডের প্রশ্নগুলো কিন্তু ইজি হয়, পারবা। নিচের কোন তথ্যটি সঠিক নয়? এই যে তাকায় দেখো, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অনেকবার পরীক্ষায় আসছে অনেক জায়গায়। মিউকাস কোষ থেকে মিউসিন, ওকে। পেপটিক কোষ থেকে পেপসিন, ওকে। প্যারাইটাল কোষ থেকে HCl, অলসো ওকে। দিস ইজ নট ওকে। আর্জেন্টাফিন কোষ থেকে রেনিন বের হয় না, আর্জেন্টাফিন কোষ থেকে GIF বের হয়, গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর। দ্যাট ইজ ওয়াই এটা রাইট অ্যান্সার নয়, রাইট অ্যান্সার। ল্যাকটেজ এনজাইম দ্বারা, ল্যাকটেজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত? ল্যাকটেজ, এটা শর্করা। ল্যাকটেজ এনজাইম শর্করা পরিপাকের সাথে সম্পৃক্ত। পেরিস্টালসিস প্রক্রিয়া কোন পেশি জড়িত? সিরিয়াসলি ইম্পর্ট্যান্ট, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, টাঙ্গাইল। অনৈচ্ছিক পেশি, কারণ পেরিস্টালসিস আমাদের যেই সফট অর্গ্যানসগুলো আছে সেখানে যখন হয়, এটা আমাদের প্রাণীর ইচ্ছার উপর নির্ভর করে না। দ্যাট ইজ ওয়াই এটা অনৈচ্ছিক পেশি দ্বারা নিয়ন্ত্রিত হবে। কোন পেশি? অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি দ্বারা নিয়ন্ত্রিত হবে, সুতরাং এটা অনৈচ্ছিক পেশি। ওকে, কোয়েশ্চেন্স 30। এবার আমরা একটু 31 নম্বর প্রশ্নে যাই। পাকস্থলীর প্রাচীরের প্যারাইটাল সেল, আবারও সবাই পারবে।
HCl বের হবে, HCl। একই প্রশ্ন, প্যারাইটাল কোষ, একই প্রশ্ন, পরিপাকে সাহায্যকারী উৎসেচক কোনটা? এই যে প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে 15 সালে আসছে, এই প্রশ্নটা নিয়ে আমার নিজের একটা কথা আছে যে এই কোয়েশ্চেনটার অপশনগুলো কেন যেন ঠিক নাই। পরিপাকে সাহায্যকারী উৎসেচক বলছে, হরমোন তো বলে নাই। এখানে গ্লুকাগন হরমোন, এটা আলফা সেল থেকে বের হয়, ইনসুলিন বিটা সেল থেকে বের হয়, অ্যাড্রিনালিন এটাও না, সিক্রেটিন হরমোন তাও না, প্রশ্ন করেছে উৎসেচক মানে এনজাইম, এখানে তো একটা এনজাইমই নাই, তাহলে রাইট অ্যান্সার কোনটা? একটাও না। পরিপাকে সাহায্যকারী উৎসেচক অনেক আছে, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ইলাস্টেস, কোলাজিনেস, ফসফোলাইপেজ, লাইপেস, এস্টারেস, অনেক এনজাইম আছে, শেষ নেই। এগুলো তো সব হরমোনের নাম। সো দিজ আর নট দ্য রাইট অ্যান্সার, দিজ আর নট দ্য রাইট অ্যান্সার। 33, দেখো কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? কোনটা মনে হয়? ট্রিপসিন, লাইপেজ, পেপসিন, না অ্যামাইলেজ। রুগী কোথায় থাকে? কোথায়? এটা হচ্ছে পাকস্থলিতে। কেমনে বুঝলেন স্যার? তোমরা যারা ব্যবহারিক অংশটা পড়ছো কি না আমি জানি না, তোমাদের বইয়ের মধ্যে একটা ব্যবহারিক অংশ আছে, একটু খেয়াল করে দেখো। সেই ব্যবহারিক অংশে যে চিত্রগুলো আছে, এই চিত্রটা এই যে এটা হচ্ছে পাকস্থলীর প্রস্থচ্ছেদ। খেয়াল করে দেখো, এই পাকস্থলীর প্রস্থচ্ছেদে এই যে ভিতরে মিউকোসা, মাস্কিউলারিস মিউকোসা, সাবমিউকোসা, মিউকোসা লেয়ারই তো মিউকোসা লেয়ার থেকে যে এরকম অভিক্ষেপগুলো বের হচ্ছে, এই অভিক্ষেপগুলাই হচ্ছে রুগী। রুগী মানে বানান হচ্ছে RUGAE, রুগী। এই যে দেখো, রুগী মিউকোসা স্তর থেকে রুগী নামক কতগুলো অভিক্ষেপ বের হয়েছে। নিশ্চিতভাবে এটা ধরে নিবা পাকস্থলী। রুগী অভিক্ষেপ কোত্থেকে বের হয়? পাকস্থলী থেকে। আর ওখানে কি আছে? ক্ষুদ্রান্ত্র। এই যে ক্ষুদ্রান্ত্র, এইখানে যে অভিক্ষেপগুলো দেখা যাচ্ছে এগুলা সবই হচ্ছে ভিলাস, ভিলাই বহুবচন। দুটো আলাদা না? আলাদা, আলাদা। ঠিক আছে, পারা যাবে? যাবে। তাহলে রুগী কোথায় থাকে? অ্যান্সার হচ্ছে পাকস্থলীতে। এই রুগী আবার হাসপাতালেও থাকে, অন্য রুগী। পাকস্থলীর প্রাচীর থেকে HCl নিঃসৃত হয় কোনটি থেকে? একই প্রশ্ন, প্যারাইটাল সেল। প্রোটিন পরিপাকে অংশ নেয় পেপসিন, নট অ্যামাইলেস, কার্বক্সিপেপটাইডেস। উচ্চারণটা পেপটাইডেস হওয়ার কথা, তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 3, কার্বক্সিপেপটাইডেস। 37, শর্করা জাতীয় খাদ্য বিপাক শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন। বাবা, এই যে এখানে 38 নম্বর প্রশ্নটা খেয়াল করো, এইখানে 38 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। ইনসুলিন তো অবশ্যই হবে, গ্লুকোকর্টিকয়েড হবে, বাট নট থাইরক্সিন। থাইরক্সিন হরমোন ইজ নট কন্ট্রোলিং দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 ও 2। ওকে, পারা যাবে। সো 38-এর পর চলো একটু 39 দেখি কতটুকু করা যায়। আমি চেষ্টা করবো আজকে অন্তত পক্ষে 100-র বেশি যাওয়ার। একটু ধৈর্য দরকার তোমাদের সাথে। যকৃতে শর্করার সঞ্চিত রূপ মাস্ট গ্লাইকোজেন, মুখস্থ হয়ে যাওয়ার কথা। যশোর বোর্ড 21, 16, দিনাজপুর 16, একই প্রশ্ন। সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ, কোনো কথা নাই। পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে? পিত্তরস যকৃত। প্রতিটি অনুখণ্ডের কেন্দ্রে কি থাকে? কেন্দ্রীয় শিরা থাকে, এটাকে ইংলিশে বলে সেন্ট্রাল ভেইন। তোমরা কি জানো সাইনোসয়েডসগুলো লোবিউলসের মধ্যে যখন থাকে তখন মাঝখানে একটা ছিদ্র থাকে, এটার নামই হচ্ছে সেন্ট্রাল ভেইন। ছবিটা কি তোমরা একটু দেখছো? তোমাদের মনে আছে ছবিটা তোমাদেরকে একটু দেখাই। এই ছবিটা যদি একটু দেখে থাকো, এই যে লিভারের অনুচ্ছেদ, এই অনুচ্ছেদে তোমরা দেখো এই যে প্রত্যেকটা সেল হেপাটিক সেল। মনে আছে হেপাটিক সেলের কথা? আমরা যখন লিভারের ওই যে ম্যালেরিয়া পড়তে যাই সেখানে ছিল। মাঝখানের এই গোল্লাটার নাম সেন্ট্রাল ভেন, কেন্দ্রীয় শিরা। কি শিরা? কেন্দ্রীয় শিরা।
তাহলে এখানে কি থাকবে, অ্যান্সার কি হবে, কেন্দ্রীয় শিরা। পিত্তরসের প্রভাবে চর্বির ক্ষুদ্রতম কণা অতি ক্ষুদ্র কণায় পরিণত হওয়ার নাম ডিআরএমসির কোয়েশ্চেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বিউটিফুল একটা কলেজ, এটার নাম ইমালসিফিকেশন। মুখস্থ, চর্বির বড় কণা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করার প্রসেসের নাম ইমালসিফিকেশন। ইউরিয়া উৎপাদন হয় কোথায়, ইউরিয়া যকৃতে। কি চক্র, অর্নিথিন চক্র। কার সাথে কার বিক্রিয়া হয়, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড। এটা নিয়ে আমি পরে ডিসকাশন করব, বিস্তারিত ডিসকাশন। চিটং কলেজের কোয়েশ্চেন কি, সবচেয়ে বড় অংশ কোনটা, ডান খণ্ড। লিভারের 4টা পার্ট না, রাইট লোব, লেফট লোব। তো রাইট কোয়াড্রেট, লেফট কোয়াড্রেট, রাইট কর্ডেট অ্যান্ড লেফট কর্ডেট। ইন দ্যাট কেস সবচেয়ে বড় খণ্ড ডান খণ্ড, ভুলো না কিন্তু। অশর্করা থেকে শর্করা সৃষ্টি, গ্লুকোনিওজেনেসিস, কোনো কথা নাই। মানে গ্লাইকোজেন উৎপাদন করা তো গ্লাইকোজেনেসিস, অশর্করা থেকে শর্করা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া কোন উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষিত হয়, যেখানে কোনো শর্করা থাকবে না সেটা। তো এটা অ্যামিনো অ্যাসিড এবং গ্লিসারল হওয়ার কথা। 47 অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল হওয়ার কথা। সো হোপফুলি এই অ্যামিনো অ্যাসিড এবং গ্লিসারল একই প্রশ্ন দেখো এখানেও আসছে। কুমিল্লা বোর্ড 16 প্রশ্ন আর খুলনা পাবলিক কলেজ খুলনার 2021-এর প্রশ্ন এক, অ্যামিনো অ্যাসিড ও গ্লিসারল। ওকে, ডান। কোনটিকে মানবদেহের ল্যাবরেটরি বলা হয়, যকৃৎ। কোনটিতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, যকৃৎ। কেমিক্যাল ল্যাবরেটরি, লিভার হচ্ছে কেমিক্যাল ল্যাবরেটরি। পিত্তরসের পিএইচ একদম মুখস্থ, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে 8-এর বেশি, কিছু কিছু ক্ষেত্রে 8-এর কম হতে পারে, বাট 7.6 থেকে 8.6। মানবদেহে পিত্ত উৎপন্ন হয় কোথায়, যকৃতে। যকৃতে, কারণ তোমরা জানো যে লিভারের নিচে গলব্লাডার থাকে, অভিন্ন পিত্তনালী দিয়ে এটা হচ্ছে ডিউওডেনামে যুক্ত হয়, পিত্তরস সরবরাহ করে। যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে, মাস্ট ভিটামিন এ। বিলিভারডিন কোথায় সৃষ্টি হয়, কোথায়, যকৃতে। ক্লিয়ার, ক্লিয়ার। পিত্তরসের কাজ কি, ইমালসিফিকেশন করা, ইয়েস, কারণ পিত্তরসে পিত্ত লবণ থাকে, যেদেরকে বলা হয় হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট আর সোডিয়াম টাউরোকোলেট। সুতরাং লাইপেজকে সক্রিয়করণ, অলসো দ্য ফাংশনস অফ বাইল। কোলনের পেরিস্টোসিস কমানো, এইটা তো বাবাজি ওর কাজ না, তাহলে অ্যান্সার হবে 1 আর 2। 55-এর অ্যান্সার ক। 55-এর অ্যান্সার কি, ক। 56 যকৃতের কাজ, কি কাজ, ভিকারনাসের প্রশ্ন। গ্লাইকোজেন সঞ্চয়, ইয়েস। পিত্তরস সঞ্চয়, অলসো ইয়েস। প্লাজমা প্রোটিন তৈরি, ইয়েস। তিনটাই রাইট। ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন। অ্যামিনো অ্যাসিড, ওকে, কি এটা যে একটা মারাত্মক প্রশ্ন, আই জাস্ট লাভ দিস। অ্যামিনো অ্যাসিডকে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ডিঅ্যামিনেজ এনজাইম যা রূপান্তর করছে, এটা অ্যামিনো গ্রুপ, মানলাম। তাহলে ও কি, ও হচ্ছে কিটো অ্যাসিড। কি অ্যাসিড, কিটো অ্যাসিড, ভুল করা যাবে না। কি অ্যাসিড, কিটো অ্যাসিড। উল্লেখিত প্রক্রিয়াটি কোথায় হয়, অবশ্যই যকৃতে হয়, তাতে কোনো মিস নাই। কিন্তু কিটো অ্যাসিড নিয়ে কথা আছে, কারণ প্রশ্ন করেছে এই এক্স চিহ্নিত অংশটা, এটা কি অ্যাসিড, ইয়েস। শক্তিতে রূপান্তরিত হয়, অবশ্যই। ক্রেবস চক্রে চলে যায় শক্তি উৎপাদন করতে, মূত্র সৃষ্টি করে, নো ব্রো, নো নো না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। 58 পারা যাবে, নিশ্চিতভাবে পারা যাওয়ার কথা। 58, 59, 59 মানে কম, 60-এর একটু কম। অগ্নাশয়ের কোন কোষের ক্ষরণ রক্তের গ্লুকোজের মাত্রা কমায়, বিটা। এই বাবাজি বিটা থেকে কি সেল, মানে কি বের হবে, इंसुलिन। कभी भूलना नहीं चाहिए, ये हम कभी नहीं भूलेंगे। अल्फा থেকে গ্লুকাগন, গ্লুকাগন মাত্রা বাড়ায়, বাবাজি ইনসুলিন কমায়। কিউট না, কিউট। অগ্নাশয়ের আলফা কোষ
একটু আগে বলছি গ্লুকাগন। উইরসাং নালী মানবদের কোন অঙ্গে পাওয়া যায়? অগ্নাশয়। কোনটি নিষ্ক্রিয় এনজাইম? শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আর্নো গার্লস কলেজ। পেপসিনোজেন। কেন? হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ওর উপর অ্যাক্টিভেট হয় তখন সে পেপসিনে রূপান্তরিত হয়। কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী? পেপসিন। কারণ পেপসিন HCl বা গ্যাস্ট্রিক জুসের কারণে গ্যাস্ট্রিন হরমোন যখন একে নিয়ন্ত্রণ করে তখন ওর অ্যাক্টিভিটির কারণে হচ্ছে ওর ডেভেলপমেন্ট হয়। মাথায় রাখতে হবে। হ্যাঁ। 63 একই প্রশ্ন। ইনসুলিন নিঃসৃত হয়, আচ্ছা দেখা যাচ্ছে না, প্রশ্নগুলো 17 সালে আসছে। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে। দুধের মতো সাদা কাইল তৈরি হয় কোথায়? লসিকা চর্বিতে। লসিকা এবং নিচের কোনটি থেকে গ্লুকাগন নিঃসৃত হয়? গ্লুকাগন আলফা সেল। ওকে। সুক্রোজ, প্রশ্ন কি সুক্রোজ না সুক্রেজ? এটা সুক্রেজ হওয়ার কথা যদি এটা আন্তরিক রস হবে। আন্তরিক রসের কাজের মধ্যে দেওয়া আছে সুক্রেজ এনজাইমের কথা। অগ্নাশয় রসে কি থাকে? ট্রিপসিন। অগ্নাশয় হতে নিঃসৃত এনজাইম সমূহ অগ্নাশয় নালীর মাধ্যমে কোথায় প্রবেশ করে? ডিউডেনামে। কালিকাপুর আব্দুল মতিন খসরুই ডিগ্রি কলেজ, কুমিল্লা। অগ্নাশয় থেকে নিঃসৃত হয় গ্যাস্ট্রিন? নো। পাকস্থলী থেকে। ইনসুলিন? ইয়েস। ট্রিপসিন? ইয়েস। তাহলে অ্যান্সার 1 ও 2, তাই না? অগ্নাশয় থেকে, হ্যাঁ। 70। এবার একটু বড় প্রশ্নের দিকে। সিলেট বোর্ড 2021 কি আছে? কিউ মানে হচ্ছে গল ব্লাডার, পি মানে হচ্ছে অগ্নাশয়। পি চিহ্নিত মানে অগ্নাশয় অংশটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? মিশ্র গ্রন্থি। কেন? অ্যাম্পুলা অফ ভ্যাটার যকৃতের সাথে, পিত্তথলি না, যকৃতের সাথে। গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর সাথে। তাহলে অগ্নাশয়ের সাথে রিলেটেড শব্দ হচ্ছে মিশ্র গ্রন্থি। এই যে কিউ মানে হচ্ছে গল ব্লাডার, যকৃত রস নিঃসৃত করে। ইয়েস। এখন এই যে 72 নম্বর প্রশ্নে কই গেল? হ্যাঁ, পিত্তরসে কিন্তু লাইপেজ থাকবে না, কিন্তু সে ভিটামিন শোষণে সহায়তা করবে। অ্যান্সার 1 ও 2। 72-এর অ্যান্সার 1 ও 2। তারপর স্নেহদ্রব্য পরিপাকের সর্বশেষ উপাদান। তুমি দেখো কুমিল্লা বোর্ড 2021 আসছে। শর্করা পরিপাকের সর্বশেষ উপাদান হচ্ছে গ্লুকোজ। প্রোটিন পরিপাকের সর্বশেষ উপাদান অ্যামিনো অ্যাসিড। আর ওর হচ্ছে কি? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। স্নেহ, তাহলে ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল আসবে। চর্বি পরিপাককারী এনজাইম লাইপেজ আর ফসফোলাইপেজ। বোঝা যায় এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021-এর প্রশ্ন। দেখো বোর্ডের প্রশ্নগুলো কত কিউট হয়, এটা না পারার কোনো কারণই নেই। হ্যাঁ, তাহলে এরপর হচ্ছে 75। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? ভিকরনেসের প্রশ্ন। টায়ালিন কোন হরমোনটি পাচক রস নিয়ন্ত্রণ করে? পাচক রস, ময়মনসিংহ। গ্যাস্ট্রিন। পরিপাকের সাহায্যকারী হরমোন কোনটা? সিক্রেটিন। পরিপাকের হরমোনগুলো পড়ো। এন্টেরোকাইনিন, ডিউক্রাইনিন, এন্টেরোক্রাইনিন, কলিসিস্টোকাইনিন, সিক্রেটিন, এরকম আছে। নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম? প্রোটিন, এটা ট্রিপসিন আর কোলাজিনেস। পেপসিন ক্ষরণ করে কোন কোষ? পেপসিন ক্ষরণ করে কোন কোষ? প্যারাইটাল। পেপসিন ক্ষরণ করে কোন কোষ? প্যারাইটাল কোষ। ইয়েস, এটাই হওয়ার কথা। প্যারাইট নাকি? আমার কি মিস্টেক হয়? হইতেই পারে। পেপসিন ক্ষরণ কি? না, হইতে পারে। প্যারোটিড কোন সেল? প্যারাইটাল। এটা তো ফেনী সরকারি কলেজের কোয়েশ্চেন। পাইলোরিক সেল না, পাইলোরিক স্ফিংক্টার। প্যারোটিড গ্ল্যান্ড। সরি, একটু মিস্টেক তাহলে হয়েই যাচ্ছে, এখানে হয়েছে আর কি। তাহলে এটার অ্যান্সার হবে পেপটিড। প্যারাইটাল না, প্যারাইটাল তো HCl ক্ষরণ করবে। সুক্রেজ এনজাইম সুক্রেজকে ভেঙে কি তৈরি করে? গ্লুকোজ, ফ্রুক্টোজ। ওকে,
শর্করা পরিপাকে ব্যবহৃত এনজাইম কোনটা? এইটা ডেফিনেটলি অ্যামাইলেজ হবে। ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা। 81 নম্বর প্রশ্ন, অগ্ন্যাশয় রসে বিদ্যমান এনজাইম মনে রাখতেই হবে ট্রিপসিন, তাই না? ট্রিপসিন না? হ্যাঁ। পরের কোয়েশ্চেন, কেসিন পানি দ্বারা আদ্যবিস্তৃত হবে, প্যারাকেসিন হবে, নিচের কোনটি সঠিক? কি সঠিক? কোন এনজাইম? এটা রেনিন এনজাইম। ওকে। লিপিডকে ভাইঙা ফ্যাটি অ্যাসিড বানাবে, এটা কি? এটা অবশ্যই লাইপেজ। লিপিড বিশ্লেষী এনজাইম লাইপেজ। এনজাইম বিহীন কোনটা? এনজাইম বিহীন পিত্তরস। পিত্তরসে কোনো এনজাইম নেই। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? অবশ্যই হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিন আমিষ পরিপাককারী। ওকে, বাকিগুলা শর্করা পরিপাককারী। নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী? অবশ্যই পেপসিন হবে। পাকস্থলীতে কোনটি জটিল শর্করা? অবশ্যই স্টার্চ। কেন? কারণ স্টার্চ হচ্ছে পলিস্যাকারাইড। অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে হয়ে স্টার্চ হবে, সুতরাং এটা একটা পলিস্যাকারাইড, জটিল অণু। ওকে। 88। 89, দুধের আমিষের নাম কি? দুধের দ্বারা কই গেল? হ্যাঁ, দুধের আমিষের নাম। ইয়েস, এটা একটু এখানে আনতে হবে। কোয়েশ্চেনটা হচ্ছে দুধের আমিষের নাম। আমি ধরতে পারছি না, ওকে, একটু নড়াচড়া করছে। দুধের আমিষের নাম কেসিন। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। অনেকে টুক করে রেনিন দিয়ে দিতে পারে, কিন্তু রেনিন আসলে এনজাইমের নাম। কাইলোমাইক্রন কোথায় তৈরি হয়? কাইলোমাইক্রন, এই কাইলোমাইক্রন তৈরি হয় কোথায়? এটার অ্যান্সার হচ্ছে ভিলাই। ক্ষুদ্রান্ত্রের ভিলায় কাইলোমাইক্রন তৈরি হয়। এটা হচ্ছে যে চর্বিকণা। মানুষের অ্যাপেন্ডিক্স পরিপাক নালীর কোন অংশের সাথে যুক্ত? হার্মামিনার কলেজ। অ্যাপেন্ডিক্স সিকামের সাথে যুক্ত। সিকাম, তারপরে হচ্ছে কোলন শুরু হয়। ক্ষুদ্রান্ত্রের অংশ নয় সিকাম। খুবই সহজ প্রশ্ন। বরিশাল বোর্ড 21। খুবই সহজ প্রশ্ন। দেখো, গবলেট কোষ কোথায় থাকে? গবলেট কোষ পারার কথা তোমাদের। গবলেট কোষ থাকে হচ্ছে ক্ষুদ্রান্ত্রে। তোমাদের ক্ষুদ্রান্ত্রের যান্ত্রিক পরিপাকে দেখো ব্রুনার্স গ্রন্থি আর গবলেট সেল একসাথে যে যান্ত্রিক কাজে সহায়তা করে, সুতরাং গবলেট সেল থাকবে ক্ষুদ্রান্ত্রে। ভ্যাটারের অ্যাম্পুলা কোনটির সাথে সম্পৃক্ত? এটা পিত্তনালীর সাথে সম্পৃক্ত। পিত্তনালী। আন্ত্রিক পর্ব কোথায় সংগঠিত হয়? ক্ষুদ্রান্ত্রে। আন্ত্রিক পর্ব ক্ষুদ্রান্ত্রে। সো 95টা এমসিকিউ। একটু যাই, আরও আছে। ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটা? একই প্রশ্ন, ফান্ডাস। কেন? কারণ ফান্ডাস হচ্ছে আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলীর এই উপরের অংশটার নাম ফান্ডাস, হুইচ ইজ নট দ্য পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। কোন স্তরে গবলেট কোষ থাকে? মিউকোসা। 97, কোন কোষে গবলেট সেল থাকে? এটা মিউকোসাই হবে। হ্যাঁ, মিউকোসাতে গবলেট সেল থাকে। ক্ষুদ্রান্তের সবচাইতে পেঁচানো অংশের নাম হচ্ছে ইলিয়াম। সবচাইতে বড়, 3/5 জায়গা দখল করে, এই জন্য এটা পেঁচানো। আর পরিপাক নালীর সর্বশেষ অংশ, মতিঝিল মডেলের প্রশ্ন, এটা রেকটাম হবে। যদি এখানে মলাশয় থাকতো তাহলে মলাশয় হইতো, রেকটাম হবে। 100 নম্বর প্রশ্নে আমরা এ কি? জেজুনামের আগে ডিউডেনাম, জেজুনামের পরে ইলিয়াম। সো এ চিহ্নিত অংশ হচ্ছে ডিউডেনাম। এ স্নেহবস্তুর পরিশোষণ মূলত এখানেও হয়, এখানেও হয়। এ অংশে হয় আর সি অংশে হয়। তাহলে কি দাঁড়াইলো? এটার অ্যান্সার হচ্ছে 1 ও 3। ওকে। 101, বৃহদান্ত্রের অংশ কোনটা? বৃহদান্ত্রের অংশ সিকাম কোলন মলাশয়, তাহলে এই সিকাম হবে।
ভ্যাটারের অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত হয়? ডিউডেনামে। মানুষের অ্যাপেন্ডিক্স পরিপাক নালীর কোন অংশের সাথে যুক্ত? অ্যাপেন্ডিক্স সিকামের সাথে। সিক্রেটিন কোথা থেকে গঠিত হয়? অবশ্যই সিক্রেটিন হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ, তার মানে এটা ডিউডেনাম হবে। ঠিক আছে, ডিউডেনামের মিউকোসা এই দুই ধরনের হরমোন ক্ষরণ করে, একটা কলিসিস্টোকাইনিন আর একটা সিক্রেটিন। খেয়াল রেখো, কোন খাবার বেশি খেলে দেহে কাইল নামক সাদা লসিকা সৃষ্টি হবে? চর্বিযুক্ত খাবার। ডাক্ট অফ উইলসন কোথায় দেখা যায়? অগ্নাশয়ে, একটু আগে আমি দেখাইছি তোমাদের। লিপিডের শোষণ ঘটে কোথায়? ডিউডেনাম এবং ইলিয়ামে, কোলনে না। হ্যাঁ, তাহলে অ্যান্সার 1 ও 3। 108, 109, 10 কোথায়? আচ্ছা, সিবেরিয়াম কিসের সাথে সম্পৃক্ত? পৌষ্টিকতন্ত্র। সেন্ট জোসেফ কলেজ। গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ HCl ধারণ করে? HCl ধারণ করে মিউকাস সেল। গবলেট কোষ কোথায় পাওয়া যায়? আন্ত্রিক গ্রন্থি, গবলেট সেল। শতকরা কত ভাগ খাদ্যসার ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়? কত ভাগ? 90%। এই যে দেখো, আবার এই প্রশ্নটা আসছে, নিচের কোন তথ্যটি ভুল? আর্জেন্টাফিন সেল রেনিন নিঃসরণ করে না, GIF নিঃসরণ করে। অ্যাপেন্ডিক্স অঙ্গটি যুক্ত থাকে কার সাথে? সিকাম আর বৃহদান্ত্রের সাথে, রেকটামের সাথে না। অ্যান্সার হবে 1 ও 3। এখানে দেখো 154, 155 নম্বর প্রশ্নে এই যে লেয়ারটা, এটা কিসের লেয়ার? ক্ষুদ্রান্ত্রের লেয়ার। কিভাবে বুঝলাম? দেখো, এই যে এখানে সব ভিলাইগুলো আছে, এটা কিসের? ক্ষুদ্রান্ত্রের প্রস্থচ্ছেদ। পাকস্থলী হইলে রোগী হইতো। উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রে কোনটি সঠিক? এইটা পরিশোষণে সহায়তা করে, খাদ্য পরিশোষণে সহায়তা করে। 117, 118 আছে? আচ্ছা, 118 হচ্ছে মোটামুটি BMI ডিপেন্ডেন্ট বা BMI এর সাথে সম্পৃক্ত। সেখানে তোমরা একটু কষ্ট করে বলতে এই কষ্ট তোমাদের করাই লাগবে। তোমরা দয়া করে এই জায়গাটাতে এই স্তরের এই চার্টটা মনে রাখবা। যদি BMI বা বেজাল বডি মাস ইন্ডেক্স, যেটা এই বডি মাস ইন্ডেক্স যদি কতর মধ্যে হয় খেয়াল করো, 18.5-র কম আন্ডারওয়েট, 25-এর কম 18.5 থেকে 25 এক্সেলেন্ট, একটু বেড়ে 30-এর কাছাকাছি চলে গেছে ওভারওয়েট। যেই তোমার 30 থেকে 35, 35 থেকে 39, 40-এর বেশি হবে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। এই জায়গাটা একটু মুখস্থ রাখো। আশা করি একটু দ্রুত আমি গিয়েছি, আমি জানি ভিডিওটা লম্বা হয়ে গেছে। 118-19টা প্রশ্ন বা 120টা প্রশ্ন সলভ করতে অ্যাভারেজ আমার 60 মিনিটের কাছাকাছি, চেয়েতে কম লাগার কথা। সো আমি একটু দ্রুত গিয়েছি। পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করবো আরেকটু এক্সপান্ডেড ওয়েতে যাওয়ার। তোমরা জানিও আমাকে কেমন লেগেছে বা এটা তোমাদের কিভাবে উপকার করবে। আমি জানি MCQগুলো শুনে হলেও দেখে হলেও তোমাদের একটু উপকার হবে। বাকি আল্লাহ ভরসা, কাজ করে যাও, পড়ালেখা চালিয়ে যাও, আল্লাহ অবশ্যই সফলতা দিবে। দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। অনেক অনেক দোয়া এবং শুভকামনা।